বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর স্বৈরাচার শেখ হাসিনার লেলিয়ে দেয়া বাহিনীর বুলেট কেড়ে নেয় 11 বছর বয়সী শিশু সাফকাত সামিরের প্রাণ। 19 জুলাই কাফরুল এলাকায় ছাত্র জনতার আন্দোলন চলাকালে বাসার জানালা বন্ধ করতে গিয়ে ঘাতকের বুলেট বিদ্ধ হন সামির। পরিবারের সামনেই সেদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে এই শিশু। সন্তানের এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না সামিরের বাবা মা। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি তাদের। বিস্তারিত দেখুন জুনায়েদ আল হাবিবের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সাবির হোসেন মার্শাল। আমার ছোট ভাই যখন জানলা বন্ধ করতে যাচ্ছিল তখনই গুলিটা আসে, এসে তার কাঁধ বেদ করে ঠিক আমাদের এই দেয়ালে লাগে। অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে মিরপুরে কাফরুল থানার সামনের সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সেদিনের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের সময় পরিবারের সাথে বাসায় ছিলেন 11 বছর বয়সী শিশু সাফকাত সামির। সেদিন বাসায় থেকেও স্বৈরাচারের বুলেট থেকে রক্ষা পায়নি নিরপরাধ শিশুটি। ক্ষমতার মোহে উন্মাদ হয়ে যাওয়া শেখ হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনীর এলোপাতারি গুলি সেদিন সামিরদের বাসার জানালা ভেদ করে তার মাথায় আঘাত হানে। মায়ের চোখের সামনে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু সামির। আমার ছেলের রক্ত আমার শরীরে 2টা দিন ছিল। একটা মায়ে জানে তার সন্তানের রক্ত মাখা শরীরটা দেখতে কতটা ভয়ানক লাগে। আমার ছেলের তো কোনো দোষ ছিল না। আমার ছেলেদের যারা মারলো, খুন করলো, আমি ওদের বিচার চাই। সেদিন নিরপরাধ সন্তানকে হারিয়েও বিচার চাইতে পারেননি বাবা সাকিবুর রহমান। নানা ভয়ভীতি দেখানোর পর শেষ পর্যন্ত সন্তান হত্যার বিচার চান না পুলিশের লেখা এমন একটি কাগজে স্বাক্ষর দিয়ে ছেলের লাশ দাফন করতে বাধ্য হন তিনি। মারা যাবেই, আমার ছেলেও মারা যেত কোনো না কোনো এক সময়। এইভাবে মারা যাওয়াটা ডিজার্ভ করে না আমার ছেলে। তার ব্রেনের অংশ পড়ে থাকবে আমার সামনে, আমি দেখবো সেটা, এটা কোনোভাবে চায় না। আমাদের লক্ষ্য ছিল আমাদের সন্তান মাদ্রাসায় পড়বে, হাফেজ হবে। এটা আমাদের দুজনের এখন বর্তমান অবস্থা, এটাই আমাদের বাঁচার উদ্দেশ্যটাই চলে গেছে। ঘাতকের বুলেটে সেদিন প্রথম বিদ্ধ হন নিহত সামিরের চাচা মশিউর। ভাগ্যক্রমে মশিউর বেঁচে গেলেও চোখের সামনে প্রাণ হারায় ভাতিজা সামির। আমার এদিকে লাগা আমার ভাতিজার গায়ে পরে গুলিটা লাগে আর কি। তো যখন আমি তো বুঝিনি যে কার গায়ে কেমনে হয়েছে, আওয়াজটা হই নাই। আমি যখন দাঁড়াইছি সুন্দর মতো দেখি যে আমার ছোটো বোন আছে, সে চিল্লায় উঠছে সামিরকে, সামিরের নাম দেওয়া চিল্লায় উঠছে। তো আমি পরে নিচে দেখা দিই যে সামির নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। আর ওর মাথার থেকে পুরো রক্ত দিয়া এই পুরো মেঝে পড়ে গেছে। মাতৃভূমির মুক্তির জন্য সামিরদের এই আত্মত্যাগ যেন আমরা ভুলে না যাই, সেই দাবি প্রিয়জন হারানো পরিবারগুলোর। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ সম অধিকার এবং হাজিরা বোনাস বাড়ানোর ঘোষণা দিয়ে খুলেছে আশুলিয়ার শিল্প কারখানা। বেশিরভাগ কারখানা চালু থাকলেও তৈরি পোশাক খাতের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আজও তৈরি পোশাক শিল্প কারখানাগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের সমন্বয়ে গড়া যৌথ বাহিনী। আশুলিয়ার শিল্পাঞ্চলে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা শ্রমিকদের হাজিরা বোনাস 225 টাকা বৃদ্ধির পাশাপাশি নিয়োগে নারী পুরুষ বৈষম্য থাকবে না এমন ঘোষণা দিয়ে আজ মঙ্গলবার থেকে সব কারখানা খোলা রাখার ঘোষণা দেয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। চলমান পরিস্থিতি নিয়ে টানা 6 ঘণ্টার বৈঠক শেষে গতকাল রাতে আশুলিয়ার শিল্পাঞ্চলের সমন্বয় সভা থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 280 জনকে আসামি করে সাভারে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেহেদী হাসান নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। মেহেদী হাসান রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। মামলার বাদী নিহতের বাবা বাচ্চু সরকার। সকালে সাভার মডেল থানায় এই মামলাটি রেকর্ড করা হয়। এ নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে প্রধান আসামি করে কেবলমাত্র সাভার মডেল থানাতেই 10টি হত্যা মামলা দায়ের করা হলো। স্বৈরাচার বিরোধী শিক্ষার্থীদের এক দফার আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন আজ। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়ে নিজের সন্তানের হত্যার জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি জানিয়েছে ফারহানের বাবা মা। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারাই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদিও তারা নাও আসতেন, আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। তা আমরা এটা পেয়েছি, আমাদের জন্য সহযোগিতা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে। ভারতের অর্থায়নে বাংলাদেশে চলমান সব প্রকল্পের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দেখা করতে গেলে তিনি একথা জানান। ভারত থেকে 3বার এলওসির মাধ্যমে $736 কোটি ঋণ চুক্তি হয়। এর মধ্যে $180 কোটি পাওয়া গেছে। বাকিটাও ভারত ছাড় করবে বলে হাইকমিশনার তাঁকে জানিয়েছেন বলে জানান সালেউদ্দিন। বৈঠক শেষে প্রণয় ভার্মা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে বাংলাদেশের সাথে কাজ করা নিয়ে অর্থ উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার এবং শ্রমিকরা ভারতে চলে গেলেও দ্রুতই তারা কাজে ফিরবে বলেও জানান হাইকমিশনার। Already the projects they had is a big projects and we'll continue that. Those are not small projects, not tidbits. And the one we'll take, they will also be good projects. As I told you, this will be very beneficial for their country and our country. The projects are going on and I think they are basically, as I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সঙ্গে তিনি বলেছেন, জাতি বিভক্ত থাকলে অন্যায় এবং অবিচারের শাসন আবারও ফিরে আসবে। বেকারত্বকে চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেছেন, কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। এনটিভির সাথে একান্ত আলাপে আসিফ মাহমুদ এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। সরকারের 1 মাস হয়ে গেছে, এই 1 মাসে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে সামনের দিনের চ্যালেঞ্জ কি মনে হচ্ছে? যে জাতীয় ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই জাতীয় ঐক্যটাকে ধরে রেখেই এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা বাংলাদেশে, সেই ব্যবস্থার বিলোপ সাধন করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনমতের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে চাই আমরা। এখানে আমাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনৈতিক কোনো বড় রাজনৈতিক দল থেকে না হওয়ার কারণে এটা আমাদের একটা পজিটিভ দিক যে আমরা আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন করতে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। জাতীয় নাগরিক কমিটি হয়েছে, তারা কি আপনাদেরই উপদেষ্টা নাকি তাদের কিভাবে তৈরি হয়েছে এবং তারা আসলে কি করবে? জনগণের পক্ষ থেকে যারা এই গণঅভ্যুত্থানে যোগ দিয়েছিলেন, যারা এই গণঅভ্যুত্থানকে সফল করেছেন, তাদেরকে অ্যাকোমোডেট করা এবং তাদেরকে দেশ গড়ার পুনর্গঠনে তাদের রিপ্রেজেন্টেশন, তাদের বক্তব্য নিয়ে আসার জন্যই জাতীয় নাগরিক কমিটি আসলে ফর্ম হয়েছে। যারা ফর্ম করেছেন তাদের সাথে যতটুকু কথা হয়েছে যে তারা জনগণের বক্তব্যগুলো সংগ্রহে এবং জনগণ কেমন বাংলাদেশ চায় সেটা নিয়ে আসার জন্য সেই প্রস্তাবনাগুলো রাখা এবং একই সাথে এই সরকারও যেন ঠিকভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করে যায় সেটা নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। সেটার জন্য বিরোধিতা করতে হলে বিরোধিতা করবেন এবং সহযোগিতা করতে হলে সহযোগিতা করবেন। আমরা শুধু জাতীয় নাগরিক কমিটি না, সকল রাজনৈতিক প্ল্যাটফর্মের থেকেই এটা আসলে প্রত্যাশা করব যে সরকারকে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা আছে সেটার বিলোপ সাধন এবং একটি সুন্দর কাঠামোর বাংলাদেশ যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি। সংযুক্ত আরব আমিরাতের 57 জন
যারা শ্রমিক যারা সেখানে আন্দোলন করেছিল আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে, তাদের জন্য আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এবং একই সাথে তাদের কর্মসংস্থান নিশ্চিতের জন্য ইতিমধ্যেই আমাদের সর্বশেষ যে ক্যাবিনেট মিটিং সেখানে আলোচনা হয়েছে এবং এটা নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যেই কাজ করা শুরু করেছি। গার্মেন্টস সেক্টরকে আরও বেশি সমৃদ্ধ এবং স্থিতিশীলতার জন্য আপনারা কি ভূমিকা নিচ্ছেন? কিছু অসন্তোষ তাদের মধ্যে আছে, কিছু যৌক্তিক দাবি রয়েছে, সেগুলো নিয়ে আসলে শ্রমিকরা আমাদেরকে জানাচ্ছেন এবং তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণে সরকার সর্বোচ্চ কাজ করে যাবে। এই সেক্টরটাকে উন্নত করতে হলে এবং সাফল্য অর্জন করতে হলে প্রথমে শ্রমিকদের যেই ন্যায্যতা সেটা তাদেরকে দিতে হবে, তাদের অধিকার তাদেরকে দিতে হবে, কারণ তারা খুশি থাকলে এবং তারা ঠিকভাবে কাজ করলেই আসলে আমরা একটা সাফল্যে পৌঁছাতে পারবো জাতীয়ভাবে। সেই জায়গা থেকে শ্রমিকদের স্বার্থটাই প্রথম প্রাধান্য পাবে এই সরকারের কাছে। যুব সমাজের কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাসের জন্য আপনাদের কি ভূমিকা থাকবে? বেকারত্ব একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। দক্ষ কর্মক্ষম গোষ্ঠী হিসেবে যুবকদেরকে কিভাবে তৈরি করা যায় সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমাদের দেশ থেকে যারা বাইরে কাজ করতে যান তারা আসলে লোয়ার টায়ার জবগুলো করে থাকেন, যেটা কায়িক শ্রমের যে জবগুলো, তো সেখানেও আমরা কিভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কিভাবে আসলে ট্রেন করে স্কিল্ড লেবার আমরা পাঠাতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের ইয়াংদের মধ্যে অনেক আইডিয়াজ আছে, সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে একটা স্টার্টআপ ইনকিউবেটর পৃথিবীর অনেক দেশেই আছে, নিউ স্টার্টআপদেরকে সহযোগিতা করার একটা প্রজেক্ট আমরা হাতে নেব খুব দ্রুত সময়ের মধ্যে, সেটা আপনাদের সামনে আসবে। নতুন এই সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আপনার যদি কোনো মেসেজ কিংবা কোনো প্রত্যাশা থাকে? প্রত্যাশা একটাই, যে আমাদের যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যেই ফ্যাসিবাদকে হটানোর জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশা কিংবা ভিন্ন মতের বিভিন্ন মানুষ সবাই আমরা এক জায়গায় আসতে পেরেছি এবং সেটা এখনও কন্টিনিউয়াস আছে। এই জাতীয় ঐক্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি বিভাজিত হয়ে যাই যে কোনো দ্বন্দ্বে, তাহলে সেটা দিন শেষে ফ্যাসিবাদী প্রবণতাকেই সহযোগিতা করবে এবং আবার এদেশে একটা অন্যায় অবিচারের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ। আওয়ামী লীগ এবং তার দোসররা আবার মাথা চাড়া দিলে গোটা দেশে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রাজধানীর উত্তর যাত্রাবাড়ি এলাকার ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ৩ পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় এই পরিবারগুলোর হাতে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা হস্তান্তর করেন রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, পরাজিত শক্তি পুনরায় মাথা চাড়া দিলে দেশের মানুষকে আবারও ভারতের দাসত্ব করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার কোনো দেশপ্রেম নেই বলেই তিনি পদত্যাগের পর দেশ থেকে পালিয়ে গেছেন বলেও উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। এই পরাজিত ভয়ঙ্কর শক্তির দোসররা তারা যদি মাথা চাড়া দেয়, তাহলে তো আপনার আবার সেই পরিস্থিতি তৈরি হবে। রাস্তা দিয়ে মোটরসাইকেলে গিয়ে তুলে নিয়ে যাবে যাকে পছন্দ হয়, যে মেয়েকে পছন্দ হয় সেই। ক্যাসিনো খুলবে তারা একের পর এক। গোটা দেশ সমাজকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, ছাত্র জনতার চাওয়াকে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করতে হবে। আজ মগবাজারে দলীয় কার্যালয়ে বিশেষ জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাষ্ট্রের সংস্কার অগ্রগতি হতাশাজনক। এভাবে চলতে থাকলে ছাত্র জনতার দেয়া রক্ত বৃথা যাবে। গণভবনকে জাদুঘর বানানোর বিরোধিতা করে তিনি অন্য জায়গায় তা বানানোর পরামর্শ দেন। কোনো অন্যায় পদক্ষেপ নেওয়া ঠিক হবে না উল্লেখ করে দ্রুত আইন শৃঙ্খলা উন্নতির তাগিদ দেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। অলি আহমেদ বলেন, দেশকে ভারতের কাছে নতজানু করেছে শেখ হাসিনা। বাংলাদেশের বিষয়ে অন্য কোনো দেশের নাক গলানো ঠিক হবে না বলেও জানান তিনি। চাঁদাবাজেরা বেপরোয়াভাবে চাঁদাবাজি করে যাচ্ছে, সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে, পুলিশ নিষ্ক্রিয়। আমরা এটাও বলেছি, অদক্ষ অকর্মণ্য এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে দেশের কোনো মঙ্গল হবে না। দুর্নীতিবাজ একজন ব্যক্তি এখনো পর্যন্ত দেশের 1 নম্বর আসনে বসে আছে। সংবিধানের দোহাই দিয়ে
যারা তাকে এই আসনে বসায় রেখেছে তারা পক্ষান্তরে ছাত্র জনতার আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করছে না। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্যা কবলিত জেলাগুলোর কৃষকদের কৃষি পুনর্বাসনের জন্য সাভারে বীজতলা তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য 2 মেট্রিক টন ধান থেকে চারা তৈরি করছেন। বীজতলা তৈরি এবং বীজ বপনের প্রক্রিয়ার তত্ত্বাবধানে ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিভাগের প্রধান ও কৃষি বিজ্ঞানী প্রফেসর ডক্টর আব্দুর রহিম। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানী ডক্টর আব্দুর রহিম। নিয়োগে নারী পুরুষ সম অধিকার এবং হাজিরা বোনাস বাড়ানোর ঘোষণার মধ্য দিয়ে খুলে দেওয়া শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও অর্ধশত তৈরি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। নানা উদ্যোগ নেবার পরও তৈরি পোশাক খাতের পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় ক্রয়াদেশে বাতিলের আশঙ্কায় উদ্বিগ্ন এই খাতের উদ্যোক্তারা। সকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ, বাইপাইল, ডিইপিজেড, জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও দুপুর পর্যন্ত অন্তত 50টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এসব কারখানায় নিরাপত্তাজনিত কারণে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিচালক পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন। ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সাঁজোয়া যান, র্যাব, পুলিশের রায়ট কার। ভবিষ্যতে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে একথা বলেন তিনি। আর পূজায় আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে 4 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। রকনউদ্দিনের রিপোর্ট। আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। পূজামণ্ডপ তৈরি ও পূজাকালীন সময়ে নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলে বৈঠক শেষে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে রাতে অন্তত 3 জন ও দিনে 2 জন স্বেচ্ছাসেবক থাকবেন বলেও জানান তিনি। কোনো ধরনের যেন কোনো ধরনের হামলা না হয় এটা এনশিওর করার দায়িত্ব আমার। এটা বলছেন স্যার, কিন্তু ব্যবস্থা কি নিয়েছেন? অনেক জায়গায় এই ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগে কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। আর দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 4 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই 4 কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। এতদিন যে বিচার হয় নাই, এটা তদন্ত করে কোন কোন মামলার স্পেসিফিক মামলা আছে আমাদের জানালে আমরা একটু মনিটর করব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সীমান্তে হত্যা বন্ধে কি পদক্ষেপ নিচ্ছে সরকার। মডার্ন কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে, এই জন্য আমি এখানে শুধু বলবো, আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সীমান্তে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাস ও জয়ন্ত কুমার সহ সীমান্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। ক্যাম্পাসের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা স্বর্ণা দাস ও জয়ন্ত কুমার সহ সীমান্তে বিএসএফের হাতে সকল হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান শিক্ষার্থীরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 280 জনকে আসামি করে সাভারে আরও একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেহেদী হাসান নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। মেহেদী হাসান রাজমিস্ত্রি সহকারী হিসেবে কাজ করতেন। মামলার বাদী নিহতের বাবা বাচ্চু সরকার। সকালে সাভার মডেল থানায় এই মামলাটি রেকর্ড করা হয়। এ নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে প্রধান আসামি করে কেবলমাত্র সাভার মডেল থানাতেই 10টি হত্যা মামলা দায়ের করা হলো। নাটোরে 3টি মামলা থেকে খালাস পেলেন বিএনপি কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ শতাধিক বিএনপি নেতাকর্মী। দুপুরে পৃথক দুটি আদালত থেকে তাদের খালাস দেওয়া হয়। 2004 সালে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামাকে নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর জেরে বিক্ষুব্ধ গ্রামবাসী সন্দেহভাজন ব্যক্তিদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে। এই ঘটনার প্রেক্ষিতে দুলু সহ শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাটের মামলা দায়ের করে প্রতিপক্ষরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ জুনায়েদ হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে শরীয়তপুরের নড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেফতার ও তাদের বিচার দাবি করেন শিক্ষার্থী ও এলাকাবাসীরা। জুনায়েদ হোসেন নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিল দেউনিয়া এলাকার শাহ আলম ফরাজির বড় ছেলে। মিরপুরে একটি কম্পিউটারের দোকানে চাকরি করত জুনায়েদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যায় জুনায়েদ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের কসবা আখাউড়া বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়া। স্থানীয় বাইক ইউনিয়ন পরিষদের সামনে বন্যা পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আনিসুল হকের আক্রোশের শিকার হয়েছে সবচেয়ে বেশি কসবাবাসী। তার সহযোগীরা বাংলাদেশের জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যা ইচ্ছা তাই করেছেন। এই ষড়যন্ত্র এখনও শেষ হয়নি উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সিলেটে হযরত শাহ পরান রাদিয়াল্লাহু এর মাজার চত্বরে ওরস চলাকালে গান বাজনা ও মাদক সেবনের অভিযোগে কয়েকজনের উপর হামলা করেছে স্থানীয়রা। মাজারে ওরসের আড়ালে গান বাজনা বন্ধের দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন স্থানীয়রা। শাহ পরানের মাজারে ওরসের শেষ দিনে ভিড় ছিল অন্য দিনের তুলনায় বেশি। সোমবার শেষ রাতে মাজার এলাকায় গান বাজনার আড়ালে আগতরা মাদক সেবন করছিল বলে অভিযোগ করে স্থানীয়রা। এই অভিযোগে মাদক সেবীদের উপর হামলা হয়, মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। হামলায় অন্তত 20 জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী। তবে কারা এই হামলার সাথে জড়িত তা নিশ্চিত করতে পারেননি তিনি। টঙ্গী শিল্প এলাকায় বারবার উচ্ছেদ করার পরেও সড়ক ও জনপথে বনায়নকৃত গাছ কেটে অবৈধভাবে জমি দখল করার চেষ্টা করছে একটি মহল। এলাকাবাসী জানায় 1960 সালের দিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় শৈলারগাতি ও হিমারদিঘি মৌজায় শিল্পাঞ্চলের ও সড়ক জনপদের জন্য জমি অধিগ্রহণ করা হয়। শিল্প কারখানা, পরিবহন, পার্কিং করার সুবিধার্থে প্লটগুলোর সামনে পর্যাপ্ত জায়গা খালি রাখা হচ্ছে। কিন্তু বিভিন্ন মহল প্রভাব খাটিয়ে এই জমিগুলো অবৈধভাবে দখল করে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। ইতিপূর্বে কয়েকবার উচ্ছেদ অভিযান চালায় গাজীপুর জেলা প্রশাসন ও সড়ক জনপদ বিভাগ। সম্প্রতি কে বা কারা সড়ক ও জনপদের জমিতে লাগানো গাছের চারাগুলো কেটে পুনরায় অবৈধ দখলের চেষ্টা করছে। দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় মিরাজুল ইসলামকে নিজ জেলা ঝালকাঠিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাব হলরুমে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। মিরাজুল ইসলাম অনূর্ধ্ব 20 সাফ ফুটবলে কৃতিত্ব গড়ায় জাতীয় দলে স্থান পেয়েছেন। মিরাজুলের বাড়ি ঝালকাঠি সদর উপজেলা গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে। সংবর্ধনা প্রদানকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান সহ ক্রীড়াপ্রেমী এলাকাবাসী উপস্থিত ছিলেন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে মিরাজুল 4 গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। এছাড়া জোড়া গোল করে ফাইনালে ম্যাচ সেরা হন এই তরুণ।
ভারতের সাথে কোনো কাজ স্থগিত হয়নি ও সামনের দিনে বিজ্ঞান প্রযুক্তি সহ আরও কিছু বড় প্রকল্পে তারা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তার সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। আর চলমান কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবেন ও কাজ শুরু হবে বলে জানিয়েছেন হাইকমিশনার। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। বৈঠকে চলমান প্রকল্প এগিয়ে নেবার পাশাপাশি দেশটি আরও বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। There's some issues about disbursement that is being, they will be sorted out. This is one, and these are very important projects, you know. Then there will be some future projects also. We will not just stop at whatever we have got. They also offered something, and we have also revised, and we will talk about those projects, funding of the project, implementation part of it. আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদার দ্রুতই ভারত থেকে ফিরে আসবেন উল্লেখ করে দেশটির হাইকমিশনার বলেন, চলমান কোনো প্রকল্পই স্থগিত করা হয়নি। লাইন অফ ক্রেডিটের আওতায় যে $763 কোটি বাংলাদেশ পাবার কথা তাও ছাড় করার আশ্বাস দেন তিনি। They are not stopped. The projects are going on, and I think they are basically, as I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. Have you discussed about new government? How India deal with this new government? Anything? So we are engaging. We are engaging. Of course, we are very closely engaging with the government. এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ সভার জন্য প্রায় 5 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। এটা একটা ছোট 5 কোটি টাকা, কারণ অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর চেয়ে কমে হবে না। ওরা যারা এরা ছাত্র যারা এটা ডিল করছে, তথ্য উপদেষ্টা এসে তারা ঠিক করবে কারা আসবে ওখানে, যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের এসে শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে। বৈঠকে চলমান লোডশেডিং নিয়ে কোনো এজেন্ডা ছিল না, তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান অর্থ উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। কথা কাটাকাটির জেরে সকাল থেকে দুই কলেজের শিক্ষার্থীদের ভেতর দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জানা গেছে সকালে ঢাকা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ছিল, আর সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীও গিয়েছিলেন। এ সময় কথা কাটাকাটির জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ভেতর ঢাকা কলেজের শিক্ষার্থীদের আইডিয়াল কলেজের বিলবোর্ড ভেঙে নিয়ে আসতে দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজ হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার বাবা। মঙ্গলবার দুপুরে এই আবেদন করেন ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম। একমাত্র ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। এমন জীবন গড়ো যেন মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া শেষ স্ট্যাটাসে লিখেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয় সে। হাসপাতালে নেয়ার পথে মারা যায় ফাইয়াজ। একমাত্র ছেলের মৃত্যুতে দিশাহারা ফাইয়াজের পরিবার। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিচার চেয়ে আবেদন করেন ফাইয়াজের বাবা। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত, পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। চাই এর একটা উপযুক্ত শাস্তি আমার যারা খুন করেছে ফাঁসি হোক। ভাই হত্যার বিচার চাইতে এসে ছোট্ট সাইমা ইসলাম ফারিন বলেন, ভাইয়ের মৃত্যুর পর তছনছ হয়ে গেছে তার জীবন। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি এখনো আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি। আমার
প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণ আমি আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। সে এমন জীবন গড়েছিল। ফাইয়াজ হত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটরও। ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম, তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদিও তারা নাও আসতেন, আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে এই ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলেও জানান তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতি বিভক্ত থাকলে অন্যায় এবং অবিচারের শাসন আবারও ফিরে আসার আশঙ্কা তার। বেকারত্ব চ্যালেঞ্জ উল্লেখ করে আসিফ বলেছেন, দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। জানান, তৈরি পোশাক খাতে শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শৃঙ্খলা ফিরিয়ে আনা এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার। এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসানের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। সরকারের 1 মাস হয়ে গেছে, এই 1 মাসে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে সামনের দিনের চ্যালেঞ্জ কি মনে হচ্ছে? যে জাতীয় ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই জাতীয় ঐক্যটাকে ধরে রেখেই এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা বাংলাদেশে, সেই ব্যবস্থার বিলোপ সাধন করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনমতের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে চাই আমরা। এখানে আমাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনৈতিক কোনো বড় রাজনৈতিক দল থেকে না হওয়ার কারণে এটা আমাদের একটা পজিটিভ দিক যে আমরা আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন করতে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। জাতীয় নাগরিক কমিটি হয়েছে, তারা কি আপনাদেরই উপদেষ্টা নাকি তাদের কিভাবে তৈরি হয়েছে এবং তারা আসলে কি করবে? যারা এই গণঅভ্যুত্থানকে সফল করেছেন, দেশ গড়ার পুনর্গঠনে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে আসার জন্যই জাতীয় নাগরিক কমিটি আসলে ফর্ম হয়েছে। যারা ফর্ম করেছেন তাদের সাথে যতটুকু কথা হয়েছে যে সরকারও যেন ঠিকভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করে যায় সেটা নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। সেটার জন্য বিরোধিতা করতে হলে বিরোধিতা করবেন এবং সকল রাজনৈতিক প্ল্যাটফর্মের থেকেই এটা আসলে প্রত্যাশা করব একটি সুন্দর কাঠামোর বাংলাদেশ যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি। সংযুক্ত আরব আমিরাতের 57 জন যারা শ্রমিক যারা সেখানে আন্দোলন করেছিল, আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে, তাদের জন্য আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এবং একই সাথে তাদের কর্মসংস্থান নিশ্চিতের জন্য ইতিমধ্যেই আমাদের সর্বশেষ যে ক্যাবিনেট মিটিং সেখানে আলোচনা হয়েছে এবং এটা নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যেই কাজ করা শুরু করেছি। গার্মেন্টস সেক্টরকে স্থিতিশীলতার জন্য আপনারা কি ভূমিকা নিচ্ছেন? কিছু অসন্তোষ তাদের মধ্যে আছে, কিছু যৌক্তিক দাবি রয়েছে। তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণে সরকার সর্বোচ্চ কাজ করে যাবে। এই সেক্টরটাকে উন্নত করতে হলে এবং সাফল্য অর্জন করতে হলে প্রথমে শ্রমিকদের ন্যায্যতা সেটা তাদেরকে দিতে হবে, তাদের অধিকার তাদেরকে দিতে হবে, কারণ তারা খুশি থাকলে এবং তারা ঠিকভাবে কাজ করলেই আসলে আমরা একটা সাফল্যে পৌঁছাতে পারবো জাতীয়ভাবে। সেই জায়গা থেকে শ্রমিকদের স্বার্থটাই প্রথম প্রাধান্য পাবে এই সরকারের কাছে। যুব সমাজের কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাসের জন্য আপনাদের কি ভূমিকা থাকবে? বেকারত্ব একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। দক্ষ কর্মক্ষম গোষ্ঠী হিসেবে যুবকদেরকে কিভাবে তৈরি করা যায় সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কিভাবে আসলে ট্রেন করে স্কিল্ড লেবার আমরা পাঠাতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের ইয়াংদের মধ্যে অনেক আইডিয়াস আছে, সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে একটা স্টার্টআপ ইনকিউবেটর পৃথিবীর অনেক দেশেই আছে, নিউ স্টার্টআপদেরকে সহযোগিতা করার একটা প্রজেক্ট আমরা হাতে নেব খুব দ্রুত সময়ের মধ্যে, সেটা আপনাদের সামনে আসবে। নতুন এই সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যদি কোনো মেসেজ কিংবা কোনো প্রত্যাশা থাকে? প্রত্যাশা একটাই যে আমাদের যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, ভিন্ন মতের বিভিন্ন মানুষ সবাই আমরা এক জায়গায় আসতে পেরেছি এবং সেটা এখনও কন্টিনিউয়াস আছে। এই জাতীয় ঐক্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি বিভাজিত হয়ে যাই যে কোনো দ্বন্দ্বে, তাহলে সেটা দিন শেষে ফ্যাসিবাদী প্রবণতাকেই সহযোগিতা করবে এবং আবার এদেশে একটা অন্যায় অবিচারের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করবে।
বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের শাসনামলে মানবাধিকার রক্ষা হয়নি উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সর্বক্ষেত্রে সংস্কার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী উত্তরায় গুলিতে নিহত নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র আসিফ হাসান স্মরণে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ব্যক্তির বদল হলেই কিন্তু সমস্যা মিটবে না, ব্যবস্থার বদল ঘটাতে হবে। আজকে আমাদের পুরো সামগ্রিক আমাদের কিন্তু ব্যক্তির বদল হয়েছে। আগের সরকারের জায়গায় নতুন কিছু মানুষ এসেছে, যে আমাদের প্রশাসন, আমাদের সংবিধান, আমাদের আদালত, এই সব কিছুর ভিতর দিয়ে গত 16টা বছর কিন্তু বাংলাদেশ চলেছে এবং সকল নির্বাচন চলেছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির বিষয়ে তৃণমূলে যাওয়া হবে এবং জনমত তৈরি করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে কর্মকৌশল চূড়ান্ত করতে যুগপৎ আন্দোলনে শরিক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের নেতাদের সাথে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রথমে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও পরে ভিপি নূরের গণ অধিকার পরিষদের নেতাদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে এবং তাদেরকে যৌক্তিক সময় দেয়া হবে। ৩১ দফা যে সংস্কারের যে বিষয়টি আছে, যেটা আমরা 1 বছর আগে দিয়েছি আপনারা জানেন, এবং ৩১ দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। আর এখানে যদি 2-1টা সংযোজন করতে হয়, আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আমরা সংযোজন করব আগামী দিনে। এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব, দেশের মানুষের কাছে যাব, আগেও গিয়েছি। যেহেতু সংস্কারের বিষয়টি আছে, এটা মানুষের কাছে তুলে ধরবো আমরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও 534 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সঠিক ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হাসানুল শাওনের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 102 জন আর মোট আক্রান্ত হয়েছেন 16,000-এর বেশি মানুষ। আর চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছে। সব মিলে পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুলাই মাসেই আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরেও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। পুরো সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকবে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে না পারি। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম এবং খুলনা সহ বেশ কিছু জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় মশা নিধনের উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। যেই জায়গাগুলোতে, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে, সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টও করতে হবে। যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি, তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারবো বলে আমি মনে করি। এছাড়া সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু বিরোধী উদ্যোগগুলোতে জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সচিবালয়ে জেলা প্রশাসকদের পোস্টিং নিয়ে অসন্তোষে কর্মকর্তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। দুপুরে সচিবালয়ে এই ঘটনা ঘটে। 34 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আজ। এরপরে উপসচিবদের মাঝে হাতাহাতির এই ঘটনা ঘটে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠ পর্যায়ে কার্যক্রম ত্বরান্বিত করতে বিভিন্ন জেলা প্রশাসকদের প্রত্যাহার করে নতুন করে দায়িত্ব দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ডিসিদের দায়িত্ব পরিবর্তন করে বদলি কার্যক্রম চলছে। জিটিসিএল থেকে শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়াকে ঘিরে 2 প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকালে রাজধানী কারওয়ান বাজারে পেট্রোবাংলা অফিসে গিয়ে তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীরা জ্যেষ্ঠতা লঙ্ঘন করে শাহনেওয়াজকে এমডি করার প্রতিবাদ জানাতে গেলে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে
পেট্রোবাংলা ও তিতাসের কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ হয়। তিতাস কর্মকর্তাদের দাবি, বয়স ও অভিজ্ঞতার প্রেক্ষিতে তিতাসের কর্মকর্তাদের মধ্য থেকেই ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে। তাছাড়া অনেক কর্মকর্তা বিগত সরকারের আমলে পদবঞ্চিত ছিলেন, তাদের বিষয়টিও বিবেচনায় দাবি জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। শাহমাদ পারভেজ দিয়েছে, উনি দিয়েছিলেন এমডি ছিলেন, উনি কিন্তু ওখানেও জুনিয়র, তাকে এই চেয়ারম্যান সাহেব তাকে ওখানে দিচ্ছে, কিন্তু সে কিন্তু সৌদি দায়িত্ব আছে, তার থেকে অনেক বড় বড় জিএম আছে। কিন্তু তিতা গ্যাসে অনেক কর্মকর্তা, বড় একটা প্রতিষ্ঠান, এখানে যেগুলি আপনার যারা ডিস্ট্রিবিউশন কোম্পানি কাজ করছে তাদের একটা অভিজ্ঞতা থাকে, ওনারা ওখানে লোক দেয়, তারা আমাদের অনেক কাজ বোঝে না, তারা উপর থেকে চাপাইয়া দেয়, পরে এটা ভোগ মানে এর দায়িত্ব আমার নিতে হয়। এই জন্য চাচ্ছি আমরা যে এই আওয়ামী পন্থী ফেসি সরকারের যে বিভু সাহেবের লোক যাতে এখানে না আসে, এটি আমাদের মেনে ছিল এজেন্ডা। দীর্ঘ 18 বছর পর দেশে ফিরেছেন প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই রিয়াজ উদ্দিন আহমেদ মনি। সকাল 9টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে রাজধানী আজিমপুর কবরস্থানে বড় ভাই নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করেন। এ সময় রিয়াজ উদ্দিন জানান, স্বৈরাচার শেখ হাসিনা হামলার কারণে দীর্ঘদিন দেশে আসতে পারেননি তিনি। বড় ভাইয়ের জানাজায়ও অংশ নিতে পারেননি বলে জানান বিএনপির এই নেতা। প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুকে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে রিয়াজ উদ্দিন মনি জানান, ভাইয়ের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিবার। এই স্বৈরাচার হাসিনা সরকারের অবৈধ সরকারের রসায়নের উপরে দেশান্তর হই, এবং এই যদি আমি দেশে না যেতাম আমার উপর অনেক অত্যাচার হতো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার বড় ভাই নাসির উদ্দিন পিন্টুকে হত্যা করেছে জেলের মধ্যে রেখে। নতুন স্বাধীন পেয়েছি আমরা, যার জন্য আমরা বাংলাদেশে এসেছি। আমার মতো অনেকেই আরও বাংলাদেশে এসেছে। তো আমি এখন ইনশাল্লাহ আমার আসার মূল উদ্দেশ্য, প্রথম কাজটা হবে আমার ভাই নাসির উদ্দিন আহমেদ পিন্টুর হত্যার মামলা করব। সামর্থ্যবানদের ট্যাক্স আদায় ও দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে সরকার। আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অডিটোরিয়ামে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ আয়কর রিটার্ন নিয়ে এক সভায় কথা বলেন। যারা নিয়মিত কর দিচ্ছেন তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এসব বন্ধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। যারা আয়কর দেওয়ার যোগ্য তাদের ট্যাক্স দেওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, অনলাইন রিটার্ন দাখিল সহজ করতে 12 সেপ্টেম্বর থেকে কল সেন্টার সেবা চালু হচ্ছে। আগামী বছর 1 জুলাই থেকে অনলাইনে সম্পূর্ণ ট্যাক্স রিটার্ন দাখিল করা যাবে। দেশে ক্রীড়াঙ্গনে গতিশীলতা বাড়াতে 42 ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018-র 22 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাতে হ্যান্ডবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন সহ 42 ফেডারেশন, সংস্থা, অ্যাসোসিয়েশনের সভাপতিগণ ক্ষমতা হারালেন। ক্রীড়াঙ্গনে কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের জন্য তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এর মধ্যে ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের নাম নেই, কারণ বাফুফের সভাপতিকে বাধ্যতামূলক অব্যাহতি দিলে বাংলাদেশকে নিষিদ্ধ করতে পারে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।